আচ্ছা, তোমাদের যেটা আলোচনা করছিলাম, তাহলে এখানে যেটা হচ্ছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ এখানে কিন্তু খেয়াল রাখো এটা কিন্তু পার্সোনাল, আর আগেরটা কি ছিল অফিস ইউজ। দুটোর মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো। এখানে যে টাকাটা তুলেছিলাম সেটা হচ্ছে আমি অফিসের ব্যবহারের জন্য, আর এখন যে ট্রানজেকশনটা বলা আছে কিসের জন্য টাকাটা তুলেছো, ফর পার্সোনাল ইউজ। একটা জিনিস তোমাদের এখানে ভালো করে মনে রাখো, যতদিন কমার্স পড়বে ততদিনই তোমাদের এইটা খুব কাজে লাগবে। সেটা হচ্ছে যখন প্রাইভেট ইউজ, পার্সোনাল ইউজ এই ধরনের কথাগুলো থাকবে, তখন যে অ্যাকাউন্টটা হবে সেটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে আমরা এটা ভালো করে মনে রাখবো, ফর প্রাইভেট ইউজ, ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ মালিক বা ওনার তার নিজের ব্যবহারের জন্য টাকাটা তুলছে বা টাকাটা খরচ করছে, তখন অ্যাকাউন্টটার নাম কি হবে, সবসময় সেটা হবে ড্রয়িংস অ্যাকাউন্ট। এবার টাকাটা কোথা থেকে তুলেছে, ব্যাংক থেকে তুলেছে, তাহলে আর একটা অ্যাকাউন্ট কি হচ্ছে, ব্যাংক। এবার আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস এ চলে যাই। ব্যাংক তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা কি ছিল, পার্সোনাল। পার্সোনালের অ্যাজ পার গোল্ডেন রুলস এর নিয়ম কি ছিল, রিসিভার অফ বেনিফিট ডিয়ার, গিভার অফ বেনিফিট সিয়ার বা ক্রেডিট। তাহলে ব্যাংক থেকে টাকাটা আমি তুললাম, তাহলে ব্যাংকের থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে ব্যাংক ক্ষেত্রে কি করছে, বেনিফিটটা আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে গিভার অফ বেনিফিট। তাহলে আমাদের এটা নিশ্চয়ই হয়ে যাবে সিয়ার। এবার এসো ড্রয়িংসে, আমি কি বললাম, ড্রয়িংস পার্সোনাল ইউজ, প্রাইভেট ইউজ, তার মানে মালিক তার নিজের ব্যবহারের জন্য তুলেছে। তাহলে পার্সন, অবশ্যই এটা হচ্ছে তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ মালিক নিজের জন্য ব্যবহার করে বা খরচ করে। তাহলে পার্সোনাল যখন হচ্ছে, সেই একই নিয়মে গোল্ডেন রুলসে রিসিভার অফ বেনিফিট, তাহলে ক্ষেত্রে সে টাকাটা তুলে নিজে খরচ করছে নিজের জন্য, তাহলে এটা হয়ে যাচ্ছে রিসিভার। তাহলে এটা আমি কি করছি, ডিআর। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স অবশ্যই খেয়াল করবে। একটা হচ্ছে ফর অফিস ইউজ, আমি সরাসরি টাকাটা ব্যাংক থেকে তুলেছি কিন্তু নিজের ব্যবহারের জন্য নয়, তা সেক্ষেত্রে হয়েছিল কি ক্যাশ, আর একটা কি অ্যাকাউন্ট হয়েছিল ব্যাংক। এক্ষেত্রে যেহেতু পার্সোনাল ইউজ বা প্রাইভেট ইউজ, তাই অ্যাকাউন্টটার নাম হয়ে যাচ্ছে কি অলওয়েজ, এটা হয়ে যাবে ড্রয়িংস অ্যাকাউন্ট। আর নিজের ব্যবহারের জন্য, নিজের খরচের জন্য, তাহলে বোঝাই যাচ্ছে এটা পার্সোনাল, তাই এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাজ পার গোল্ডেন রুলস, রিসিভার অফ বেনিফিট, তার রিসিভার ডিআর হচ্ছে। আর ব্যাংক পার্সোনাল, কারণ ব্যাংকের থেকে টাকা তুলেছি, তাহলে এক্ষেত্রে গিভার অফ বেনিফিট, অর্থাৎ ব্যাংক আমাদের সুবিধাটা দিয়েছে, তাই এটা হয়ে যাচ্ছে সিআর। নেক্সট কি বলছে দেখো, পেড স্যালারি টু এমপ্লয়ি ₹10,000। অর্থাৎ ধরো তুমি কারখানার বা কোনো অফিসের বস বা মালিক, তুমি তোমার যারা এমপ্লয়ি রয়েছে বা কর্মচারী রয়েছে তাদেরকে তুমি বেতন দিচ্ছ বা স্যালারি দিচ্ছ। তাহলে এক্ষেত্রে দেখো, একটা অ্যাকাউন্ট আমি সহজেই বুঝতে পারছি কিসের জন্য টাকাটা দিয়েছি, স্যালারি, অর্থাৎ বেতন হিসেবে আমি কর্মচারীকে টাকাটা দিলাম। তাহলে এখানে কিন্তু ক্যাশ বলে দেওয়া নেই, কিন্তু কর্মচারী কি পেয়েছে, অ্যাজ এ স্যালারি হিসাবে, বেতন হিসাবে টাকা। তাহলে এখানে কিন্তু ক্যাশটা কিন্তু উজ্জ্ব রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যাশ। কিসের জন্য কর্মচারীকে আমি টাকাটা দিয়েছি, সেটা হচ্ছে অ্যাজ স্যালারি, অর্থাৎ বেতন। এবার ক্যাশটা যদি আমি ভাবি, বহুবার আলোচনা করেছি, তাহলে আগে ক্যাশটা লিখে নিই। তাহলে ক্যাশটা হচ্ছে রিয়েল, অ্যাজ পার গোল্ডেন রুলস কি ছিল, রিয়েল হলে কামস ইন ডেবিট, গোস আউট ক্রেডিট। তাহলে এটা কি হচ্ছে গোস আউট, কেন,
তুমি তোমার কর্মচারীকে বেতন হিসাবে টাকা দিয়েছো, তাহলে তোমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, অর্থাৎ গোস আউট। তাহলে এটা হয়ে যাচ্ছে সিআর। এবার স্যালারি, অর্থাৎ বেতন হিসাবে তুমি টাকাটা দিলে, তাহলে তোমার কাছে এটা কি হচ্ছে, একটা খরচ বা এক্সপেন্সেস। তাহলে এটা হয়ে যাচ্ছে কি নমিনাল। তাহলে এটা এক্সপেন্সেস বা এক্সপেন্স। এক্সপেন্সেস কি হবে, অ্যাজ পার গোল্ডেন রুলস অল এক্সপেন্সেস এন্ড লসেস আর ডিআর বা ডেবিট। তাহলে আমরা জানলাম কি, স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। অ্যাজ পার গোল্ডেন রুলস, যেহেতু স্যালারি এখানে এক্সপেন্সেস বা খরচ হিসেবে দেখানো হয়েছে, তাই হচ্ছে ডিআর। যেহেতু ক্যাশ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, অ্যাজ পার গোল্ডেন রুলস রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোস আউট ক্রেডিট। নেক্সট কি আছে দেখা যাক। পেড চেক ফর রেন্ট, অর্থাৎ ভাড়া হিসাবে আমি কাউকে চেক দিয়েছি। এটা বাড়ি ভাড়া হতে পারে, অন্য কোনো ভাড়া হতে পারে, এখানে সেটা বলা নেই, শুধু বলা আছে পেড চেক ফর রেন্ট, অর্থাৎ তুমি ভাড়া হিসাবে কাউকে চেক দিয়েছো। তো আমি আগেই আলোচনা করতে বলেছিলাম, চেকটা আমাদের কি হয়, ব্যাংকে ভাঙানো হয়। তার মানে চেক যখন আমি করব, তখন আমি যে অ্যাকাউন্টটা লিখবো সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। চেক কিন্তু অ্যাকাউন্ট হয় না। কিসের জন্য টাকাটা দিয়েছি, ভাড়ার জন্য। তার আরেকটা অ্যাকাউন্ট কি দাঁড়ালো, রেন্ট। এবার আমরা দেখিনি অ্যাজ পার গোল্ডেন রুলস ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস এর মধ্যে, তাহলে ব্যাংক অনেকবার বলেছি এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে দেখো টাকাটা আসছে না যাচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে দেখো পেড চেক, তুমি চেকটা দিয়ে দিয়েছো, তার মানে তোমার কাছ থেকে বেনিফিটটা চলে গেল। তাহলে এক্ষেত্রে হচ্ছে গিভার অফ বেনিফিট। গিভার অফ বেনিফিটে অ্যাজ পার গোল্ডেন রুলস এটা হয়ে যাচ্ছে সিআর। কিসের জন্য আমি টাকাটা দিয়েছি তাকে, ফর রেন্ট, ভাড়া হিসাবে। তাহলে অবশ্যই তোমার কাছে এটা একটা এক্সপেন্সেস বা খরচ, তাহলে এটা হয়ে যাচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্সপেন্সেস মানে খরচ। অ্যাজ পার গোল্ডেন রুলস অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডিআর মানে ডেবিট। তাহলে বোঝা গেল, রেন্ট এক্ষেত্রে হচ্ছে ডিআর মানে ডেবিট, আর ব্যাংক হচ্ছে এক্ষেত্রে সিআর বা ক্রেডিট। নেক্সট ট্রানজেকশনটা কি বলছে, পেড চেক টু নীলাদ্রি। তাহলে নীলাদ্রিকে আমি একটা চেক দিয়েছি। তাহলে এক্ষেত্রে যেহেতু চেক, আগেই বলে দিয়েছি চেক হলে আমরা কিন্তু চেক অ্যাকাউন্ট লিখি না, চেকটা যদি ব্যাংকে ভাগানো হয় সেই জন্য চেকের জায়গা আমরা লিখবো ব্যাংক অ্যাকাউন্ট। কাকে চেকটা দিয়েছি, নীলাদ্রিকে। তাহলে দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম। যদি আমি নীলাদ্রিকে ভাবি, নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা নাম, তার মানে পার্সোনাল। পার্সোনালের ক্ষেত্রে গোল্ডেন রুলস কি ছিল, রিসিভার অফ বেনিফিট ডিআর, গিভার অফ বেনিফিট সিআর। তাহলে চেকটা পেলো কে, পেড পেড চেক টু নীলাদ্রি, অর্থাৎ তুমি নীলাদ্রিকে চেকটা দিয়েছো, তাহলে নীলাদ্রি চেকটা পেয়েছে, তার মানে রিসিভার অফ বেনিফিট হয়েছে। তাই এক্ষেত্রে হচ্ছে রিসিভার অফ বেনিফিট অর্থাৎ ডিআর অ্যাজ পার গোল্ডেন রুলস। ব্যাংক অনেকবারই আলোচনা করেছি, এটা হচ্ছে পার্সোনাল। পেড চেক অর্থাৎ চেকটা আমি নীলাদ্রিকে দিয়ে দিলাম, তাহলে চেকটা চলে গেল,
তাহলে এক্ষেত্রে আমি সুবিধাটা দিয়ে দিলাম, অর্থাৎ গিভার অফ বেনিফিট। তাহলে এটা কি হবে? সিআর। নেক্সট আর একটা দেখা যাক, রিসিভ ইন্টারেস্ট ইন ক্যাশ। ইন্টারেস্ট মানে কি? সুদ। তুমি ধরো ব্যাংকে টাকা রেখেছো, দেখবে ব্যাংকে টাকা রাখলে কিছুদিন পরে টাকাটা কিছুটা হলো বেড়ে যায়। কেন বেড়ে যাচ্ছে? কারণ ব্যাংকে যে টাকাটা আমি রেখেছি, ব্যাংক সেইটাকে ব্যবহার করে যে ইনকামটা করেছে তার একটা অংশ আমাকে সুদ হিসাবে বা ইন্টারেস্ট হিসাবে আমাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো দুটো অ্যাকাউন্ট আমরা পেতে পারি, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ক্যাশ। তাহলে আগে লিখে নিই, তাহলে একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ক্যাশ আমি বহুবার বলেছি, ক্যাশ এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি? ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, অর্থাৎ সম্পত্তি, অ্যাসেট। তাহলে অ্যাজ পার গোল্ডেন রুলসে কি বলছে? তুমি সুদ পেয়েছো, রিসিভ করেছো, অর্থাৎ এক্ষেত্রে রিসিভার অফ বেনিফিট, টাকাটা এসছে, সুদ হিসেবে টাকা এসছে আমার কাছে। কারণ ধরো তুমি রেখেছিলে 2000 টাকা, বা ধরো 2000 টাকাই ধরো, আর সুদ হিসাবে ধরো তোমার কাছে এসছে 100 টাকা, তাহলে তোমার অ্যাকাউন্টে জমেছে কত? 2100 টাকা। তাহলে এই যে টাকাটা বেড়ে গেল, তাহলে এক্ষেত্রে রিসিভ হয়েছে। অর্থাৎ রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে কি হচ্ছে? রিসিভার অফ বেনিফিট, কারণ সুবিধাটা তুমি পেলে, ব্যাংক তোমাকে সুবিধাটা দিল, সেই জন্য এক্ষেত্রে হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা রিয়েল অ্যাকাউন্টে ভাবি, রিয়েল অ্যাকাউন্টে কি হচ্ছে? হোয়াট কামস ইন, তাহলে এক্ষেত্রে টাকাটা এসছে, কামস ইন, কারণ সুদ হিসাবে আমার অ্যাকাউন্টে টাকাটা বেড়ে গেল। তাহলে রিয়েল ক্যাশ, ক্যাশ যেহেতু রিয়েল হচ্ছে, তাহলে অ্যাজ পার গোল্ডেন রুলস কি বলছে? হোয়াট কামস ইন ডিয়ার, হোয়াট গোস আউট সিয়ার। তাহলে টাকাটা এসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? ডিয়ার। এবার হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ হিসাবে আমি টাকাটা পেয়েছি, তাহলে অ্যাকচুয়ালি তোমার ক্ষেত্রে এটা কি হয়েছে? একটা আয় হয়েছে, ইনকাম হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এটা ইনকাম, তোমার আয় হলো। তাহলে এটা আমি করে দেবো কি? সিআর। তাহলে দেখে নাও, রিসিভ ইন্টারেস্ট, রিসিভ কিন্তু অ্যাকাউন্ট হয় না, কারণ রিসিভ হিসেবে কি পেয়েছি? সুদ পেয়েছি, ইন্টারেস্ট। তাই অ্যাকাউন্টটার নাম কি লিখেছি আমি? ইন্টারেস্ট বা সুদ। হিসাবে কি পেয়েছি? নগদ টাকা, সেই জন্য ক্যাশ। ক্যাশ বহুবার বলেছি, এটা হচ্ছে একটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে অ্যাজ পার গোল্ডেন রুলস কি বলছে? হোয়াট কামস ইন, তাহলে টাকাটা তো এসছে আমার কাছে, সেই জন্য এটা হচ্ছে ডিআর। কিসের জন্য টাকাটা পেয়েছো বা কি হিসাবে টাকাটা পেয়েছো? অ্যাজ এ ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা তোমার ক্ষেত্রে কি হচ্ছে? এটা একটা ইনকাম বা আয় হচ্ছে, যেহেতু এটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলা আছে? অল এক্সপেন্সেস আর লসেস আর ডেবিট, অল ইনকামস এন্ড গেইনস আর ক্রেডিট। যেহেতু এটা ইনকাম, তাই সেক্ষেত্রে অ্যাজ পার গোল্ডেন রুলস এটা হয়ে যাচ্ছে সিআর। এই যে তোমাদের গোল্ডেন রুলস অনুসারে এতগুলো ট্রানজেকশন করলাম বা তোমাদের সাথে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে গোল্ডেন রুলস কি করে অ্যাপ্লাই করতে হয়। আগে আমরা কি করি? আগে আমরা অ্যাকাউন্টটাকে চিনি, অ্যাকাউন্টটা চেনার পরে আমরা কি করি? ক্লাসিফিকেশন অ্যাকাউন্টসে যাই, অর্থাৎ সেটা কোন ক্যাটাগরিতে পড়লো। নেক্সট আমরা কি করি? গোল্ডেন রুলসটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে আমরা সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে অ্যাকাউন্টটা, সেটা আমরা দেখব। তোমাদের যখন এমসিকিউ থাকবে, হয়তো এইরকমই কোনো একটা ট্রানজেকশন হয়তো বলা থাকবে, সেক্ষেত্রে হয়তো এরকম থাকতে পারে। অপশন গুলো একটু দেখে নেওয়া যাক। ধরো যে কোনো একটা, ধরো তোমাদের এমসিকিউতে এইরকমই নাম্বার 13-এ একটা কোশ্চেন বলা আছে,
এক্ষেত্রে তোমাদের কি ছিল, অ্যাকাউন্টটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। একটা আমি কি করেছিলাম, রেন্ট করেছিলাম, আর একটা ব্যাংক মানে চেকের জায়গা ব্যাংক করেছিলাম, এই করেছিলাম। এবার যখন তোমাদের কোশ্চেনে ছিল, সাপোজ ধরো তোমাদের অপশন এ, বি, সি, ডি, এইরকম চারটে সার্কেল ছিল। হয়তো বলেছিল যে রেন্ট অ্যাকাউন্টটা কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে, বা রেন্ট এক্ষেত্রে নমিনাল হবে না রিয়েল হবে না পার্সোনাল হবে, এইরকম কোন একটা কোশ্চেন দেওয়া ছিল। ধরো এক্ষেত্রে বলা ছিল রেন্ট তোমাদের কি ছিল, পেড চেক ফর রেন্ট, আমি রেন্টটা দিয়েছি। তাহলে এক্ষেত্রে এমন হতে পারে, এতে অপশন ছিল ধরো ডিআর, এক্ষেত্রে ছিল ধরো সিআর, এক্ষেত্রে ধরো ছিল বোথ, এক্ষেত্রে ধরো নান অফ দিস, অর্থাৎ কোনটাই নয়। কিন্তু এক্ষেত্রে দেখো রেন্টটা কি ছিল, রেন্ট এক্ষেত্রে আমাদের কি হয়েছিল, নমিনাল অ্যাকাউন্ট, নিশ্চয়ই তোমাদের মনে আছে। যেহেতু এটা এক্সপেন্সেস, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অল এক্সপেন্সেস লসেস আর ডিআর মানে ডেবিট, সেক্ষেত্রে আমাদের অপশনের ডিআর এ আমার যেখানে কোথায় আছে, এতে রয়েছে, তাহলে আমাদের এটা ভরাট করে দিতে হতো। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ তোমাদের এমসিকিউতেও কিন্তু এই ধরনের আমাদের কোশ্চেন করা যেতে পারে। ফলে তোমাদের অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, সেই অনুসারে তোমাদের এটা করতে হবে। যাক, আজকে তাহলে এই ক্লাসে তোমরা জানতে পারলে গোল্ডেন রুলস, তার ব্যাখ্যা কি করে আমাদের চিনতে হয়, গোল্ডেন রুলস কি করে অ্যাপ্লাই করতে হয়, আমরা এই পর্যন্ত জানলাম। নেক্সট ক্লাসে আমি বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস যেগুলো আমাদের অ্যাকাউন্টসে প্রতিনিয়ত লাগবে, আগের ক্লাসেও আমি বেশ কিছুটা আলোচনা করেছিলাম, এর পরের ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা তোমাদের সাথে করব। ধন্যবাদ।